হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফার্ম বিল 2020। ফার্ম বিল যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে কিছুদিন আগে, সেটা সম্বন্ধে বিস্তারিতভাবে মেইন যেগুলো রয়েছে সেগুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো দেখো, তোমরা কিন্তু ইচ্ছা করলে আমি যেই মেইন টপিকগুলো আমি কিন্তু এগুলো টপিক বলতে এখানে মেইন যে বিষয় রয়েছে এর মধ্যে সেগুলো আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো খাতায় রিপোর্ট আকারে, যদি তোমাদের রিপোর্ট রাইটিং প্রয়োজন হয়, বা প্যাসেজ রাইটিং যদি তোমাদের দরকার হয়, এখান থেকে ভালোভাবে বুঝে তারপরে তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে রিপোর্টও দরকার একটা, তাহলে কমেন্ট করো, আমি দরকার হলে আমি তোমাদের পরে নেক্সট কোনো ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি রিপোর্ট রাইটিং আকারে। সো দেখো, যে বিলটা যে ইন্ট্রোডিউস করেছে যিনি, নরেন্দ্র সিং তোমার, মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ঠিক আছে। যে মিনিস্ট্রি রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, তার যে মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, তিনি নরেন্দ্র সিং তোমার, তিনি এই বিলটা ইন্ট্রোডিউস করেছে। এখানে 3টে বিল রয়েছে। বিল নাম্বার দেখো, বিল যে নাম্বার রয়েছে 113 অফ 2020। এখানে বিশদে দেখো, আরও পরে বলছি তোমাদের। সো দেখো, পার্লামেন্ট এখানে লোকসভায় এখানে 17 সেপ্টেম্বর ইনঅ্যাক্টেড করা হয়েছে, আর এখানে রাজ্যসভায় করা হয়েছে 20 সেপ্টেম্বর 2020, ঠিক আছে। আর এপিএমসিটা তোমাদের পরে বলছি। এখানে দেখো 3টে বিল যেটা রয়েছে, নাম্বার 1 যেটা, দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। এখানে দেখো 3টে বিল কিন্তু 3টে পাস করানো হয়েছে। প্রথমেরটা এটা, তারপরে আমি পুরো ভালোভাবে বলে দিচ্ছি। তারপরে 2 নম্বর হচ্ছে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্মার সার্ভিসেস বিল 2020। অ্যান্ড থার্ড যে বিলটা সেটা হলো দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। সো এই 3টে বিল সম্বন্ধে ভালোভাবে আলোচনা করছি। দেখো, নাম্বার 1 যেটার বিলটা প্রথমে যেটা রয়েছে, ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020। সো এখানে দেখো বিলের মধ্যে কী রয়েছে। দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিলস অ্যালাউ ব্যারিয়ার ফ্রি ইন্ট্রা অ্যান্ড ইন্টারস্টেট ট্রেড অফ ফার্ম প্রডিউস। মানে এখানে চাষিদের কী করা হবে, যারা ফার্মার্স রয়েছে আমাদের দেশের, তারা কি করতে, এই প্রথম যে বিলটা রয়েছে এই বিলের তারা কি অ্যাবেল হবে। এখানে বলছে প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন, যেটা রয়েছে এখানে বলা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন। সো এইখানে দেখো তারা কি বলছে, অ্যালাউ করে কি ব্যারিয়ার ফ্রি ইন্ট্রা, মানে কোনো মানে কোনো জায়গায় প্রবেশ, ব্যারিয়ার ফ্রি, কোনো বাধা নেই, দেশের যে কোনো জায়গায় গিয়ে তারা প্রবেশ করতে পারবে। ইন্টারস্টেট ট্রেড, মানে যে কোনো ধরো একটা স্টেটের থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে কেউ কোনো চাষি যদি চায় ভারতবর্ষের যে কোনো স্টেটে গিয়ে তার যে পণ্য সেটা বিক্রি করতে পারবে। যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে কোনো স্টেটে, ধরো উড়িষ্যা, ধরো বিহার, ধরো ওই সমস্ত পাশাপাশি আর কি, যে সমস্ত স্টেট বা দূরেও যে কোনো স্টেটেই বিক্রি করতে পারে। যদি এত দূরে তো নিয়ে যাওয়া সম্ভব না, ধরো কাঁচামাল রয়েছে কোথাও, শাকসবজি, সেগুলো তো অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব না। তাছাড়াও অনেক ট্রাক বা যেই পরিবহনের মধ্যে কিন্তু অনেক খরচা লেগে যায়। এবার এর জন্য ধরো তুমি কোনো চাষি, সে চাষি বিহারে বা ঝাড়খণ্ডে বা আশেপাশে উড়িষ্যায় কোথাও বিক্রি করতে গেল, ইচ্ছা করলে করতে পারে যদি কোনো বেশি দাম পায়, যদি প্রফিট হয়, এর জন্য বিলটা করা হয়েছে। তারপরে দেখো কি বলছে, বিল নাম্বার 1-এই রয়েছে, প্রিভিয়াসলি ফার্ম প্রডিউস সোল্ড অ্যাট নটিফাইড হোলসেল মার্কেটস or mandis run by the 7,000 agricultural produce marketing committees। previously কি হতো, ফার্ম প্রডিউস ওয়াজ সোল্ড অ্যাট নটিফাইড হোলসেল মার্কেট। নটিফাইড হোলসেল যে মার্কেটগুলো ছিল সেখানে গিয়ে বিক্রি করতে হতো। মান্ডিস, যেখানে মান্ডিগুলো রয়েছে, সরকারি যে মান্ডি যেগুলো থাকে, বাংলায় ধরো আরও বলতে পারো সরকারি যেগুলো রয়েছে, সেইখানে গিয়ে, এখানে কতগুলো রয়েছে, 7,000 কিন্তু মানে এখনও আছে, ছিল আর কি। প্রডিউস মার্কেটিং কমিটিস যেখানে রয়েছে, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, এপিএমসি যাকে বলা হয়, এপিএমসি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এপিএমসি, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটিস, ঠিক আছে, ফুল ফর্ম অফ এপিএমসি। যেগুলো কি যে মান্ডি রয়েছে, হোলসেল মার্কেটগুলো রয়েছে, যেখানে আড়তের মধ্যে, তোমরা হয়তো অনেকেই জানো, আড়তের মধ্যে বিক্রি করা হয় যে মান্ডি রয়েছে। সো এটা গেল। তারপরে দেখো, ইচ এপিএমসি হ্যাজ লাইসেন্সড মিডলম্যান who would buy from farmers at prices set by auction before selling to institutional buyers like retailers and big traders। তো এখানে দেখো কি বলছে, এপিএমসি হ্যাড লাইসেন্স মিডলম্যান। এপিএমসি দ্বারা কি করা হয়েছিল, যে মিডলম্যান, যে ধরো তোমরা যদি কোনো দিন
কোনোদিন কোনো বড় এরকম আড়তে বা কোনো বড় বাজারে গিয়ে থাকো, হোলসেল মার্কেটে গিয়ে থাকো, তাহলে দেখতে পারবে যে চাষিরা যখন আসে বিক্রি করতে, ঠিক আছে, কোনো কিছু, তখন একজন মিডিলম্যান থাকে। ধরো তুমি মান্ডিতেও বা যে কোনো জায়গায় একজন মিডিলম্যান থাকে, যিনি কী করে যে ওই চাষিদের কাছ থেকে জিনিসটা নিয়ে গিয়ে, ধরো কোনো চাষি, ধরো চাষিরা নিয়ে চাষিদের কাছ থেকে জিনিসটা নিয়ে গিয়ে ওইখানে বিক্রি করছে বা ওইখানেই থাকছে, ওরা ওইখান থেকে অনেকগুলো চাষিদের কাছ থেকে কিনছে একসাথে, অনেকগুলো মালপত্র কিনে উনি কি মিডিলম্যান কী করছে, ওইখানে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, নিজের প্রফিট রেখে বিক্রি করে দিচ্ছে। সো কী বলছে, প্রাইস ইজ সেট বাই অকশনের দ্বারা, কিন্তু এখানে অকশন বলতে নিলাম টাইপের আর কি, নিলাম মানে যে যত বেশি দাম দেবে ওই রকমভাবে অকশনের মাধ্যমে দেখবে বিক্রি করা হয়, ঠিক আছে। বিফোর সেলিং টু ইনস্টিটিউশনাল বায়ার্স লাইক রিটেলার্স আর বিগ ট্রেডার্স, মানে এগুলো ধরো রিটেলার্স যারা রয়েছে বা পাইকারি যারা বিক্রি করে, রিটেলার্স বলতে বা বিগ ট্রেডার্স বড় বড় যারা ব্যাপারী রয়েছে, তাদেরকে বিক্রি করার আগে তারা কিন্তু মিডিলম্যান নেয় চাষিদের কাছ থেকে, যারা মানে ফসল তৈরি করে বা যে সমস্ত পণ্য তৈরি করে, তারা মিডিলম্যানরা তাদের কাছ থেকে নিয়ে বড় বড় রিটেলার্স আর বিগ ট্রেডার্সদের কাছে কিন্তু তারা সেল করে। অবভিয়াসলি যে অকশনের মাধ্যমেই নেয়, যে বেশি দাম দেবে তাকেই বিক্রি করবে চাষিরা, এইভাবে হয়। সো এগুলো কিন্তু ছিল, এগুলো এরকমভাবে কিন্তু হতো, ঠিক আছে। এটা হলো বিল যেটা করছে, বিল 1 যেটা প্রথম যে বিলটা রয়েছে, এটা কি অ্যালাউ করছে এখন কি ব্যারিয়ার ফ্রি ইন্টারস্টেট যেরকম ট্রেড সেগুলো হবে, আর এখন কোনো মিডিলম্যান থাকবে না, ঠিক আছে। এগুলো পরের বিলগুলোতে দেখতে পারবে। দেখো বিল 2 কী বলছে, কন্ট্রাক্ট ফার্মিং, ঠিক আছে। সো এখানেও কী বলছে, দিস ল উইল অ্যালাউ ফার্মার্স টু এন্টার ইনটু এগ্রিমেন্টস উইথ এগ্রি ফার্মস, এক্সপার্টস, তারপরে কী বলছে, অর লার্জ বায়ার্স টু প্রডিউস আ ক্রপ ফ্রম আ প্রি এগ্রিড প্রাইস। মানে এখন কি হবে, যেগুলো বলা হচ্ছে, প্রপোজ করা হচ্ছে যে বিলের মধ্যে, যে ধরো কোনো একটা ফার্মার, কোনো একজন চাষি, তিনি তার ধরো কোনো কিছু চাষ করবে, ধরো পটল চাষ করবে বা আলু চাষ করবে, যে কোনো কিছু, ধরো আলু চাষ করবে, আলু চাষ করার আগে বা যে কোনো তরমুজ ধরো চাষ করবে, তার আগেই কি করবে, ধরো কোনো একটা জুস ফ্যাক্টরিকে, তরমুজ চাষ করার আগে, এটা ধরো তরমুজের ক্ষেত, এখানে চাষি চাষ করবে, তার আগেই কি ফ্যাক্টরিকে কি বলছে, ফ্যাক্টরির সাথে আগেই চাষ করার আগেই যখন পরিকল্পনা নিচ্ছে চাষি যখন পরিকল্পনা নিচ্ছে যে চাষ করবে তরমুজ, তার আগেই কি কোনো ফ্যাক্টরি বা বড় যে কোনো ফ্যাক্টরিতে, বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে কি করছে, আগেই কন্ট্যাক্ট করে নিতে পারবে, কোনো কিছু কন্ট্যাক্ট করবে যে আমি চাষ করব, আমি তরমুজ চাষ করব, আপনার যদি জুস ফ্যাক্টরি আপনার রয়েছে, আপনি কত দাম দিতে পারবেন, আমি সেই দাম আপনার সাথে যদি হয়, কন্ট্রাক্ট যদি আপনার সাথে ফাইনাল হয়, ডিল ফাইনাল হয়, আমি এই দামে, আমি যখন চাষটা আমার তরমুজগুলো বড় হবে, যখন মার্কেটে যখন বিক্রি করব, তখন মানে বিক্রি করব বলতে যখন বিক্রি করার যোগ্য হবে, তখন আপনি কত টাকা দিয়ে নিতে পারবেন, আগেই কি প্রাইসটা কি সেট করে ফেলবে, চাষ করার আগেই কি দামটা ফিক্স হয়ে যাবে, যে আমি যতই হোক বাজারে মার্কেট ডাউন হোক বা আপ হোক, ওপরে উঠুক বা ডাউন হোক, যাই হোক না কেন, এখনই প্রাইসটা সেট হয়ে যাবে। যিনি কিনবে বড় বড় ধরো কোম্পানি বা ফ্যাক্টরি কিনবে, তার আগেই যখন কিনবে তখন সেই দামটা সেট করে রেখে দেবে, যখন হবে তখন চাষি সেই দামেই বিক্রি করতে পারবে, বেশি দামও না কম দামও না। সো দেখো তারপরে কি বলছে, ফার্মার্স আর ওয়ারিড, দিস মিনস দ্য এমএসপি উইল বি রিমুভড, নো গভর্নমেন্ট কন্ট্রোল ওভার প্রাইস। এখানে এমএসপি বলতে মিনিমাম সাপোর্টিং প্রাইস, এরকম হবে একটা কিছু। সেখানে ফার্মার্সরা এটা নিয়ে ওরিড যে মিনিমাম একটা প্রাইস রেট, ধরো কোনো একটা চাল, আমি যেগুলো মজুত করে রাখা যায়, চাল, তারপরে ডাল, এই সমস্ত জিনিস, সর্ষে, এই সমস্ত জিনিস রেখে দেওয়া যায় অনেক দিন, ঠিক আছে। এই সমস্ত জিনিস ধরো এরকম প্রথম বছর ধরো কোনো একটা কোম্পানি, এই কোম্পানিটাই প্রথম বছর এখান থেকে চাল কিনে নিল, অনেক চাল কিনে নিল, যত দরকার হয় এখান থেকে হোক, বা উনি তো একটা কোম্পানিতে শুধু একটা ছোট চাষির কাছ থেকে নেবে না, অনেক এরকম হাজার হাজার চাষি বা শয়ে চাষির কাছ থেকে জিনিসপত্র কিনে নেবে, নিয়ে সে কী করলো, সেটা জমিয়ে রেখে দিল, যেরকম যে সমস্ত জিনিস জমিয়ে রাখা যায়, বড় বড় কোম্পানি অনেক টাকা দিয়ে কিনে রেখে দিল। এবার কি হবে,
তারপরে কি যদি প্রথম বছর কিনে রাখে, তার পরের বছর ওর ধরো কিনতে কোম্পানিগুলোদের কিনতে নাও প্রয়োজন পড়তে পারে, তখন কি হবে, মিনিমাম জিনিসপত্র অনেক বেশি হয়ে যাবে, তখন দাম কমে যাবে অটোমেটিক্যালি। ধরো পরের বছর সব কোম্পানি কিনে রেখে দিয়েছে, যে সমস্ত জিনিস কিনে রেখে দেওয়া যায়, ঠিক আছে। তো তার পরের বছর কি হবে, মানে তার পরের বছর তাদের সেই জিনিসপত্রের দরকার নেই। এবার তখন তারা কি বলবে যে কম দামে সেট করতে হবে, বা এরকম একটা কিছু কম দাম সেট করার কথা বলবে, যে কম দামে আমি এই প্রাইস দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। সেটা নিয়েই কিন্তু ফার্মার্স, যারা চাষিরা কিন্তু চিন্তিত, যে এমএসপি মিনিমাম সাপোর্টিং প্রাইস এরকম যাতে কোনো সিচুয়েশন না হয়, তার জন্য কি মিনিমাম একটা সাপোর্টিং প্রাইস গভর্নমেন্টকে একটা করতে হবে, কিন্তু এখানে বিলের মধ্যে কোথাও বলা নেই, ঠিক আছে। তারপরে দেখো বিল নাম্বার 3, হোর্ডিং বা মজুত করে রাখা, যেগুলো আগেই বললাম যেটা। দেখো এখানে কি বলছে, দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল প্রপোজেস টু অ্যালাউ ইকোনমিক এজেন্টস টু স্টক ফুড আর্টিকেলস ফ্রিলি উইদাউট দ্য ফিয়ার অফ বিং প্রসিকিউটেড ফর হোর্ডিং। এবার এখানে দেখো হোর্ডিং বলতে কি, যেগুলো মজুত করে রেখে দেওয়া আগের থেকে। আগে এগুলো কী ছিল, আগে বলতে এখনও এগুলো কী ছিল, যে ধরো কেউ ধরো অনেক জিনিস মজুত করে রাখছে, কোনো বড় বড় ব্যাপারী বা বড় বড় কোনো রিটেইলার কোনো কিছু মজুত করে এরকম যেগুলো রাখা যায় সেগুলো রেখে দিচ্ছে, সেগুলো কিন্তু আগেই হতো, রেট পড়তো সেখানে, ঠিক আছে, রেট পড়তো, যে সেখানে যদি এরকম রাখে সেটা কিন্তু আইনের বিরুদ্ধে হতো। কারণ কি, তারা সে সমস্ত জিনিস জমিয়ে রেখে দিত, যখন জিনিসপত্রের মার্কেটে অভাব দেখা দিত তখন তারা কি বেশি দাম হয়ে যেত, অবভিয়াসলি তখন দাম বেশি হয়ে যাবে। যেরকম তোমরা দেখছো পেঁয়াজ বা বিভিন্ন জিনিসের দামই কিন্তু এরকম বেড়ে যায়, এরকম পেঁয়াজের দামটা কিন্তু খুবই বাড়ে, ঠিক আছে। এরকম যে কোনো ধরনের যেগুলো রেখে দেওয়া যায় অনেক দিন, পেঁয়াজটা কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায়। সো এইভাবে কিন্তু কি হয়, জিনিসপত্রের দাম কিন্তু বাড়বে, তোমাদের আগেই বললাম। সো এখানেই কিন্তু বলছে এসেনশিয়াল কমোডিটিস যেগুলো রয়েছে, চাল, তারপরে গম, তারপরে ডাল, এই সমস্ত জিনিস, পেঁয়াজও রাখা যায়, এই সমস্ত অনেক কিছু রাখা যায়, সেগুলো স্টক করতে পারবে তারা। যারা বড় বড় কোম্পানি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, তারা কিন্তু ইচ্ছা করলে সেগুলো স্টক করতে পারবে। এবার কি তখন কি হবে, ইকোনমিক এজেন্টস যেগুলো স্টক ফুড করবে, যেটা কি এখানে ফিয়ার অফ বিং প্রসিকিউটেড ফর হোর্ডিং, কিন্তু এখন কি করা হবে, তাদের কিন্তু প্রসিকিউটেড হবে না। গভর্নমেন্ট কিন্তু এখন কি রেট করবে না যে তোমরা কেন জমিয়ে রাখছো, এই সমস্ত জিনিস বড় বড় কোম্পানি কি এখন কিন্তু করবে না, সেটা কিন্তু এখন থাকবে না আর, ঠিক আছে। এর জন্যই কিন্তু চাষিরা, এই সমস্ত জিনিসের জন্যই কিন্তু চাষিরা বিদ্রোহ বলতে আন্দোলন করছে আর কি। তারপরে দেখো আনলিমিটেড স্টকস ক্যান লিড টু আর্টিফিশিয়াল প্রাইস ইনফ্লেকশন, যেগুলো কি হবে তোমাদের বললামই, যে কি আর্টিফিশিয়ালভাবে কিন্তু এরকম মজুত করে রাখলে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু অনেক কিছুর ধরো কমে গেল, মজুত করে তখন ছেড়ে দিল, যখন দাম বেড়ে গেল তখন আর্টিফিশিয়াল কিন্তু প্রাইস হাইক হবে অনেকটা, ঠিক আছে। অ্যান্ড লো প্রাইসেস ফর ফার্মার্স, এবং তখন কি ফার্মারদের কি হবে, তখন ফার্মারদের কাছে কিন্তু তখন নেই, ঠিক আছে। ভালো করে বুঝবে, যখন দামটা বাড়ছে কোনো জিনিসের ধরো দামটা বাড়ছে, তখন কিন্তু ফার্মার্সদের কাছে কোনো উৎপাদন নেই বলেই কিন্তু যারা এখানে স্টক করে রেখেছে, জিনিসের দাম যখন বাড়ছে, ওপরের দিকে উঠছে, ফার্মার্সদের কাছে তখন কিন্তু স্টক নেই সেই জিনিসটার, তখন কিন্তু জিনিসটার দাম বাড়ছে, তখন কি যারা মজুত করে রাখছে তখন তারা বেশি দামে কিন্তু মার্কেটের মধ্যে ছাড়বে জিনিসটা পূরণ করার জন্য। এবার তখন কি হবে, ফার্মাররা কি করে, যখন যে জিনিসটার দাম বাড়ে, অবভিয়াসলি ফার্মাররা সেই জিনিসটা চাষ করতে চাইবে, সেই জিনিসটা চাষ করবে। তখন কি হবে, যখন তারা সবাই মিলে, তখন কিন্তু বেশিরভাগ ফার্মারই কি, ধরো পেঁয়াজের দাম বেড়ে গেল, সবাই না, বেশিরভাগ ফার্মারই কিন্তু তখন পেঁয়াজের চাষ করা শুরু করবে। তখন কি হবে, পেঁয়াজের চাষ শুরু করলে তখন অনেক চলে আসবে একটা সময় মার্কেটের মধ্যে, তখন কিন্তু দামটা অটোমেটিক কমে যাবে। এগুলো অনেক কারণ হতে পারে। তারপরে আরও দেখো ফার্মার্স আর অবজেকশন, আবার এখানে দেখো বলছি, অল্টারনেট প্রাইভেট মান্ডি উইল লিড টু আলটিমেট এক্সিস্টিং এপিএমসি মান্ডি, যেগুলো এপিএমসি মান্ডি রয়েছে, এখন দেখো মান্ডি এটা কিন্তু তুলে দেবে, মান্ডি এটা যদি তুলে দেয় তখন কি হবে, এখন ধরো বলছে যে একটা ফার্মার গিয়ে কি কোম্পানির সাথে কি ডিরেক্টলি কানেক্ট করে। এবার দেখো ফার্মার্স কিন্তু একটা ফার্মার, ইন্ডিয়াতে কিন্তু 85% যে ফার্মার রয়েছে তারা কিন্তু স্মল ফার্মার্স, ঠিক আছে। 85% ফার্মারই স্মল ফার্মার্স। কীরকম ফার্মার্স, তাদের কাছে অল্প পরিমাণ জমি রয়েছে, খুবই অল্প, খুব না, ধরো অল্প মিডিয়াম বা অল্প পরিমাণ জমি রয়েছে। এবার ওরা যখন এখানে যাবে, ঠিক আছে, ওরা
ও ও যখন যাবে এইখানে, একটা ফার্মার তো ধরো কোম্পানির মধ্যে বড় বড় কোম্পানি ডিরেক্টলি গিয়ে তো ঢুকতে পারবে না কোম্পানিতে, কারণ ওদের সাথে একজন ফার্মার গিয়েও ধরো ডিল একটা ধরো শিক্ষিত একটা কোম্পানিতে একজন শিক্ষিত অনেক মানুষ, যেই কোম্পানিতে চাকরি করে একজন শিক্ষিত মানুষ রয়েছে। ফার্মার্স মানে যে শিক্ষিত না এরকম কিন্তু না, কিন্তু তারা কিন্তু ফার্মার্স চাষবাসের মধ্যে কিন্তু সেই জিনিসটাই তারা বেশি বোঝে। তারা হয়তো বার্গেনিং করতে পারে, বার্গেনিং তো তাদের করতেই হয় ফার্মার্সদের, যখন মান্ডিতেও বিক্রি করতে যায় বা যখন মিডিল ম্যানদের সাথেও ডিল করে। কিন্তু এইখানে যখন যাবে তখন কিন্তু তারা প্রবলেম ফেস করবে, তারা ডিরেক্টলি কিন্তু কোম্পানির মালিক বা কারোর সাথে সেইভাবে কথা বলতে পারবে না। সেই কোম্পানির মালিক ওপরে বসে যেই প্রাইসটা সেট করবে তার কর্মচারীদের বলবে, সেইভাবেই কিন্তু হবে। এবার এইখানে কর্মচারীদের সাথেও কিন্তু সেখানে কর্মচারী হোক কোম্পানির, ঠিক আছে, কোনো এমপ্লয়ি হোক বা কোনো বাইরের কোনো মিডিলম্যান হোক, তোমরা যেখানেই দেখো মিডিলম্যান কিন্তু সব জায়গায় থাকে, ঠিক আছে। তোমরা একটু চারপাশে দেখবে যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু মিডিলম্যান থাকে, সেটা সরকারি হোক বেসরকারি, এরকম যে এই সমস্ত জিনিস এখানে ডিলিং, ঠিক আছে, যেখানে পাবলিকের সাথে ডিলিং হবে এখানে কিন্তু মিডিলম্যান কিন্তু যাবেই সেখানে। এবার যদি কোম্পানির মধ্যেও হয়, এখানে কিন্তু মান্ডির মধ্যে মিডিলম্যান যেরকম নেই, মানে কিন্তু প্রাইভেট যেগুলো মিডিলম্যান কিন্তু এখানে চলেই আসবে, ঠিক আছে। এবার তারা কি প্রাইস সেট করে দেবে তাদের মত অনুযায়ী, এখানে প্রাইসের মিডিলম্যানরাও কিন্তু এখান থেকে যে ইনকাম করবে না সেটাই কিন্তু না, এরকম কিন্তু হতে পারে, এখানে আসতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে একটা, ঠিক আছে। এবার দেখো এই জন্য কিন্তু ফার্মার্সরা অবজেকশন করছে। তারপরে দেখো নো ট্যাক্স অন প্রাইভেট মার্কেটের উপর ট্যাক্স কোনো নেই। রিমুভাল অফ জিওগ্রাফি রেস্ট্রিকশন রিমুভাল। স্মল ফার্মার্স মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাভেল পোটেন্সিয়ালি বেটার প্রাইসেস অ্যাট মার্কেটস ফার্দার অ্যাওয়ে বিকজ অফ কনস্ট্রেইনস অন ট্রাভেল অ্যান্ড স্টোরেজ। দেখো এবার এখানে তোমরা এটা বুঝলে। এবার দেখো একটা ফার্মার, ধরো এখানে অনেকগুলো স্টেট ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, একটা স্টেট ধরো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ধরো কেউ পাঞ্জাবে যদি যেতে চায়, পাঞ্জাবে গিয়ে যদি বিক্রি করতে চায়, বা এখানে ধরো তামিলনাড়ুতে গিয়ে বিক্রি করতে চায়, নিচের দিকে এসে যদি তামিলনাড়ুতে বিক্রি করতে চায়, এবার তার কি করতে হবে, তার অবভিয়াসলি তার ট্রাভেল কস্টটা সেখানে বাড়বে। তারপরে কি, এবার সেখানে গিয়ে ধরো কাঁচামাল নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে যে তার সেদিনই বিক্রি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই, তার সেখানে রাখতে হবে। এবার কাঁচামাল নিয়ে যেতে গেলেও স্টোরেজ নিয়ে এত দূর যেতে হবে কোনো একটা ব্যবস্থা করে, এবার ওইখানে গিয়েও কিন্তু স্টোরেজের মধ্যে রাখতে হবে, সেখানে কিন্তু কস্টলি জিনিসটা কিন্তু অনেক হয়ে যায়। এবার সেইভাবে ভাবলে কিন্তু একজন অনেক দূরের থেকে কিন্তু গিয়ে অনেক দূরের স্টেটে কিন্তু বিক্রি করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে অরুণাচল প্রদেশে গিয়ে কেউ বিক্রি করতে গেল, সেটা সম্ভব বিক্রি করা, কিন্তু সেখানে কি কস্টটা, তার জিনিসের দামটা আরও, তার কস্ট অনেক বেড়ে যাবে, ঠিক আছে, তার খরচা হবে অনেক। তারপরে দেখো দেয়ার ওয়াজ নো রেস্ট্রিকশন অন ফার্মার্স টু সেল এলসওয়্যার আর্লিয়ার টু। যাই হোক, ওইখানে আগেও কিন্তু কোথাও রেস্ট্রিকশন ছিল না যে একটা স্টেটের চাষি অন্য একটা স্টেটে গিয়ে বিক্রি করতে পারবে না, এরকম কিন্তু রেস্ট্রিকশন ছিল না আগে। সো এগুলোই ধরো ছিল তোমাদের যেগুলো মেন ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে তোমরা রিপোর্ট রাইটিং তোমরা করে নিতে পারো, লিখে নিতে পারো। আর যদি তোমাদের দরকার মনে হয় যে রিপোর্ট রাইটিং আকারে দিই, তাহলে কমেন্ট করো, দেখি তারপরে আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আমাকে এখানে আমাদের চ্যানেল রয়েছে টেলিগ্রামে, স্মার্ট বিং একসাথে স্পেস দিয়ে ইংলিশ সার্চ করবে, ওইখানে জয়েন হয়ে যাবে চ্যানেলটায়। আমি যে ক্লাস হয় ইউটিউবের প্রত্যেকটা ক্লাসের এখানে পিডিএফগুলো আমি শেয়ার করে থাকি, ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারো তোমরা। সো যদি আর কোনো ডাউট থাকে তাও কমেন্ট করো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।